অন্তর্বর্তী সরকার বিনিয়োগ নিয়ে অনেক কথা বলছে। আপনি জানেন ঢাকায় একটি সামিটও হয়েছে এবং আশিক চৌধুরীকে আমরা দেখছি যে বিনিয়োগ আনার ক্ষেত্রে যথেষ্ট তৎপরতা দেখাচ্ছেন। তবে আপনার একটা জিনিস মনে রাখতে হবে যে নির্বাচিত সরকার ছাড়া সঠিক অর্থে বিনিয়োগ আসবে না, এবং এটি আমরা দেশীয় বিনিয়োগকারী বলি, বিদেশি বিনিয়োগকারী বলি, সবার একই কথা। কেননা সবাই চায় নীতির ধারাবাহিকতা। এখন এই সরকার কিছু নীতি নিল, আপনি দেখেছেন যে বন্দর, পোর্ট এবং অন্যান্য লজিস্টিক্সের ক্ষেত্রে সরকার অনেক তৎপর, কিন্তু নির্বাচিত সরকার সেই ধারা অব্যাহত রাখবে কিনা এই গ্যারান্টি বিনিয়োগকারীরা চায়। দ্বিতীয় চায় নীতির কন্টিনিউয়েশন। আপনি এনবিআর ভেঙে দুটি ভাগ করলেন, এটিকে আগামী সরকার রাখবে কিনা। ট্যাক্সেশন খুব বড় ব্যাপার, যেহেতু কমপ্লায়েন্ট বিজনেসে ব্যবসায়ীরা সেটা ভাবেন। অতীতের যে খারাপ উদাহরণগুলো আছে এগুলো ভুলে গেলে আপনাকে ট্যাক্সেশনের জন্য 10 থেকে 12 বছরের কন্টিনিউয়েশন ছাড়া এইখানে বিদেশি বিনিয়োগ তো দূরের কথা, লোকাল বিনিয়োগকারীরা বিনিয়োগ করবেন না। কাজেই রাজনৈতিক দলগুলোকে অনবোর্ড করা বিডার একটা বড় কর্তব্য। তবে আমার কাছে খটকা লেগেছে বিএনপি কেন যায়নি। এটি বিএনপি ভালো বলতে পারবে, বিডাও বলতে পারে। বিএনপির থাকলে ভালো হতো, কেননা আমরা যে কোনো দিন যে কোনো উপায়ে নির্বাচন হোক না কেন, পরিস্থিতি দেখে মনে হচ্ছে বিএনপি সরকার গঠন করবে, এবং ওই সরকারটি যেন আজকের নীতি আদর্শের ক্ষেত্রে আপনার রেসপেক্টফুল হয় এবং সেটিকে কন্টিনিউ করে। আরও একটা জিনিস, আপনার রাজনৈতিক দলগুলোর ঐক্যের সাথে আপনি যত বিডাকে দেখতে পাবেন তত কনফিডেন্সটা বাড়বে। কাজেই কেননা এই অন্তর্বর্তী সরকার কোনো রাজনৈতিক দল বা সামাজিক গোষ্ঠীর সাপোর্টেড না ডিরেক্টলি। কাজেই এটি আমার মনে হয় বিডা যদি আলাদা করেও বিএনপির সাথে বসে সেটিও একটা ভালো। বিডা কিন্তু এই কারণে ডেকেছিল, যেটা আপনি বলছিলেন, যে রাজনৈতিক দলগুলো তাদের পলিসির সঙ্গে বা তাদের নীতির সঙ্গে বা তাদের উদ্যোগের সঙ্গে সমর্থক, এটা প্রমাণ করার জন্য চেষ্টা করেছিল। কিন্তু বিএনপি না যাওয়ার কারণে কিন্তু গোটা বিষয়টি আংশিক হয়ে গেছে। আরেকটা অ্যাঙ্গেল শুধু বলি যে আমাদের রাজনৈতিক দলগুলো অনেক রেটরিক্স বলে, মাঠের রাজনীতির কথা বলে, কিন্তু তাদেরকে এখন বিনিয়োগ নিয়ে কথা বলতে হবে, তাদেরকে অর্থনীতি নিয়ে কথা বলতে হবে, তাদেরকে কর্মসংস্থান নিয়ে কথা বলতে হবে, নারী স্বাধীনতা নিয়ে বক্তব্য দিতে হবে, এবং রাষ্ট্রে ধর্মের অবস্থান কি হবে সেটি নিয়ে পরিষ্কার বক্তব্য দিতে হবে। না হলে মানুষ কিন্তু এই অস্থিরতাকে ভালো চোখে দেখছে না, এবং মানুষ কিন্তু অনেকেই ভীত, এবং তারা রাজনৈতিক দলগুলোর কাছ থেকে অ্যাসুরেন্স চাচ্ছে যে তারা সরকার গঠন করলে বাংলাদেশে স্থিতি আসবে এবং বাংলাদেশ প্রগতির পথে এগিয়ে যাবে। এই দায়িত্ব তাদেরও রয়েছে। এখন বিডা একটি প্রতিষ্ঠান, তার একটা প্রধান এখন রয়েছেন। আগামীতে বিডাকে কিন্তু শক্তিশালী করা রাজনৈতিক দলগুলোর কমিটমেন্ট হতে হবে। এই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। উনি পরবর্তী সময় মিডিয়াতে তার প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এবং উনি খুব কড়া ভাষায় কথা বলেছেন। উনি বলেছেন যে আসলে নির্বাচনের সুস্পষ্ট তারিখ ঘোষণা না হলে আসলে বিনিয়োগ আসবে না। উনি আরেকটি কথা বলেছেন, সেটি হলো যে এর মাধ্যমে বিনিয়োগের নামে এক ধরনের সার্কাস চলছে। আমি আন্তরিকভাবে চাই এই সরকারটি যেন বিগত সরকারের মতো নাম্বারের সংখ্যাতত্ত্বের ফাঁদে আমাদেরকে না ফেলে। দেখুন, বিনিয়োগ আনা কঠিন, এবং আপনার অন্তত 23 থেকে 24টি দপ্তর কিংবা মন্ত্রণালয়ের সহযোগিতা ছাড়া একটি ডলারও আপনার দেশে আসবে না। বিডা তো সুসজ্জিত হতে পারে, তার একজন তরুণ নির্বাহী চেয়ারম্যানও হতে পারেন। আমির খসরু মাহমুদ যেটি বলেছেন সেটি হচ্ছে যে সরকারের ভেতরেও কিন্তু আপনার অভ্যন্তরীণ যোগাযোগটি প্রকৃষ্ট হতে হবে। এরপরে আপনি যখন দেশে কাউকে আনলেন, সে যদি এই ভোগান্তির ভেতর দিয়ে যায়, তারপরে 4টি বা 5টি বড় মন্ত্রণালয়ের মধ্যে যদি তাকে শাটল ট্রেনের মতো চলতে হয়, এই দেশে বিনিয়োগ না করে উনি কিন্তু থাইল্যান্ড, ভিয়েতনাম, সিঙ্গাপুর যে কোনো জায়গায় চলে যাবেন। কাজেই এই আমির খসরুর এই বক্তব্যের সাথে আমি পুরোপুরি একমত। সরকারটিকে কথা কম বলে কাজে মনোযোগ দিতে হবে এবং সলিড উদাহরণ দিতে হবে যে আমরা সমন্বয়ের জায়গাটি স্ট্রং করেছি। কিন্তু বিএনপি তো সমালোচনার মুখে পড়ছে। কেউ কেউ বলছেন যে বিএনপি নির্বাচন বিনিয়োগ নিয়ে আসলে ভাবছে না, এবং বিনিয়োগ আসুক বা ক্ষেত্র তৈরি হোক এটা বিএনপি চাচ্ছে না। কি বলবেন? আমি এই সমালোচনার কিছুটা মনে করি ঠিক, এবং বিএনপিকে আমরা খুব বেশি দেখতে পাচ্ছি নির্বাচন নিয়ে চাপ দেওয়ার ক্ষেত্রে, কিন্তু রাষ্ট্রীয় সংস্কারের ক্ষেত্রেও বিএনপিকে একটু নিমরাজি মনে হচ্ছে, যেটি অনেকেই ভালো চোখে দেখছেন না। আর অর্থনীতি কিংবা বিনিয়োগের মতো জায়গাগুলোতে রাজনৈতিক দলগুলোকে, বিশেষ করে বিএনপির মতো বড় দলকে আরও সুস্পষ্ট অবস্থানে আসতে হবে। দেখুন, আমরা কথায় কথায় ছায়া সরকারের কথা বলি, ব্রিটিশ পার্লামেন্টারি ডেমোক্রেসির কথা বলি, ওখানে তো দিনের পর দিন অপোজিশন বিকল্প বাজেট দেয়, বিকল্প বিনিয়োগ প্রস্তাবনা দেয়, বিকল্প কর্মসংস্থানের ধারণা পত্র তৈরি করে। এই রাজনীতিতে আমাদের ফিরতে হবে। আমাদের 16 বছরের অপশাসন
আমাদেরকে অনেকখানি পিছিয়ে দিয়েছে। আজকে যদি বিএনপি বিনিয়োগ নিয়ে কথা বলে, অর্থনীতি নিয়ে কথা বলে, কর্মসংস্থান নিয়ে কথা বলে, আমি নিশ্চিতভাবে বলতে পারি অনেক মানুষ ভাবতে শুরু করবে বিএনপি রাষ্ট্র চালানোর জন্য নিজেকে প্রস্তুত করছে। 16 বছর কিন্তু ভোট যেরকম আপনারা বা আমি দিতে পারিনি, সেরকম রাজনৈতিক দলগুলোও কিন্তু গভর্নেন্সের পার্ট হতে পারেনি। কাজেই বিএনপিকে এই সুযোগটি নিতে হবে, আগ বাড়িয়ে নিতে হবে, এবং কখনো কখনো বর্তমান সরকারের বিডা বলি, পরিবেশ মন্ত্রণালয় বলি, শিল্প মন্ত্রণালয় বলি, তাদের সাথে কাজ করার জন্য আহ্বান জানাতে হবে। এটিই কিন্তু নতুন রাজনীতি। কিন্তু আমরা লক্ষ্য করছি সেটি হলো রাজনীতিবিদরা, সরকার, যে কোনো সরকার, শুধু অন্তর্বর্তীকালীন সরকার না, তারা আমাদের দেশে বিরোধিতা করে কিন্তু বিকল্প প্রস্তাব দেয় না। তরুণরা কিন্তু এটা ভালোভাবে নিচ্ছে না। একদমই নিচ্ছে না। দেখুন, জুলাই আগস্টে আমরা যে বিকল্পের কথা বলেছি, সেই বিকল্প কিন্তু হাসিনার বিকল্প, সেই বিকল্প আওয়ামী লীগের অপশাসনের বিকল্প, জবাবদিহিতার থেকে জবাবদিহিতার বিকল্প। কিন্তু সেই বিকল্প তো রাজনীতিরও বিকল্প। আমরা কিন্তু পুরনো রাজনীতিতে, যেখানে আপনার জবাবদিহিতা নাই, যেখানে আপনার সুস্পষ্ট রূপরেখা নাই, সেই রাজনীতি কিন্তু জনগণ পরিত্যাগ করেছে। সেই রাজনীতি কিন্তু ছাত্র, তরুণ, শ্রমিকরা আপনার বলেছে যে আমরা নতুন রাজনীতি চাই। বিএনপিকে নতুন সুরটি ধরতে হবে। এটি কিন্তু কষ্টের, কারণ আপনি দীর্ঘদিন একই সুরে চলেছেন, এবং বলা হয় পৃথিবীতে কেউ নাকি পরিবর্তনকে ভালোভাবে নেয় না, কারণ তার তো আনকমফোর্টেবল হয় সিচুয়েশনটা। কিন্তু বিএনপিতে আমার ধারণা অনেক মেধাবী মানুষ আছেন, তবে তরুণদেরকে বিএনপির রাজনীতির সাথে যুক্ত করতে হবে, বিশেষ করে প্রাইভেট সেক্টর থেকে, স্টার্ট আপ কমিউনিটি থেকে। আপনি জানেন যে অর্থনীতি এবং বিনিয়োগের বিষয়টি কিন্তু একক রাষ্ট্রীয় বিষয় না। আজকে পৃথিবীতে আরও 10টি জায়গা আমাদের চেয়েও কম্পিটিটিভ জায়গায় আছেন। কাজেই কেন আপনার দেশে বিনিয়োগ আসবে? কিভাবে আপনি অর্থনীতি পরিচালনা করবেন? আপনি কি করে আঞ্চলিক সমঝোতা করবেন? কি করে আসিয়ানের সদস্য হবেন? এই সমস্ত কথাবার্তা যদি বিএনপি না বলে, তাহলে কিন্তু আমরা বিএনপির মধ্যে যে দূরদর্শিতা দেখতে চাই রাষ্ট্র পরিচালনার, গ্লোবালাইজেশনটা একদম বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। আপনি মোটেই একা না, আপনি আঞ্চলিকভাবে যুক্ত, আপনি গ্লোবালি কানেক্টেড। আপনার এখানে আজকে একটি ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলতে হলে সাস্টেনেবিলিটি নিয়ে বলতে হবে, এবং আপনার এথিক্যাল স্ট্যান্ডার্ড নিয়ে বলতে হবে, কমপ্লায়েন্স নিয়ে বলতে হবে, শ্রমিকের অধিকার নিয়ে বলতে হবে। সব কিছু কিন্তু একে অন্যের সাথে গাঁথা। আমাদের সেই দিনগুলো চলে গেছে যখন আমরা বেপরোয়া অনেক মন্তব্য করতে পারতাম, অদায়িত্বশীল হতে পারতাম। কাজেই বিএনপি যদি মানে ছায়া সরকারের মতো ভূমিকা পালন করে, তাতে বিএনপির সুবিধা হচ্ছে যে আপনি এক ধাপ এগিয়ে থাকবেন। নির্বাচনটি হলে যখন আপনার ক্ষমতায় আসার পরিস্থিতি তৈরি হবে, তখন আপনি ঘর গোছানোর অবস্থায় থাকবেন, হোমওয়ার্ক করার অবস্থায় থাকবেন। মানুষ অনেক বেশি আশ্বস্ত হবে যে এই দলটিকে আমরা ভরসা করতে পারি আমাদের এগিয়ে নেওয়ার সঙ্গী হিসাবে।